আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এর এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নপত্র আসতে পারে তার সাজেশন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে অধ্যায়টির নাম হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান। তবে যদি আমরা অনুসন্ধানী পাঠ পড়তে চাই তাহলে আমাদেরকে পড়তে হবে অধ্যায় 1 বল, চাপ ও শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমাদের লেকচার শিট গুলো নিতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করবো 01620103495। এই নাম্বারটিতে যোগাযোগ করো। আমাদের কাছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর যেগুলো সবগুলো রয়েছে। তোমরা এগুলো কালেকশন করতে। তো আজকে আমরা আলোচনা করব মূলত রচনামূলক প্রশ্নপত্র যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে উদ্দীপক যেগুলো থাকবে ওইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমাদের এই অধ্যায়ের উপরে আমি আরো অনেকগুলো ক্লাস নিয়েছি, 4টা, সেগুলো ইউটিউবে আপলোড দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো কমেন্টে অথবা আমার নাম্বারে 01620103495। এই নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারবা। আমাদের পেইড কোর্স রয়েছে 3 মাস ব্যাপী। কোর্সটা পরিচালনা করা হবে একদম পরীক্ষা শেষ পর্যন্ত আর কি। ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। মহাসড়কে 200 কেজি ভরের একটি মোটরসাইকেল এত বেগে, মানে এখানে একটা বেগ দেওয়া হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং 500 কেজি ভরের একটি ট্রাক 48 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল। ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক 30 সেকেন্ড সময়ে থামতে সক্ষম হয়। অপরদিকে ট্রাকের চালকের থামতে 40 সেকেন্ড সময় লাগে। এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাব করে সিদ্ধান্তে উপনীত হলো যে মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল। এখন আমাদেরকে 2টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষার্থীদের সিদ্ধান্তের যথার্থতা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো, এবং খ নম্বর, দৃশ্যপটের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে গাণিতিক হিসাব নিকাশ করে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। এই 2টা করে 4 মার্ক করে 8। এখন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা এখানে দেখি। দেখো, মোটরসাইকেলের ভর দেওয়া আছে কত? 200 কেজি দেওয়া আছে, এবং মোটরসাইকেলের বেগ দেওয়া আছে 120 কিলোমিটার পার আওয়ার। তা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো দেখো, এখানে 120 দেওয়া আছে, তাই না? 120 কিলোমিটার পার আওয়ার এরকম দেখছে না? এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে আনবো? এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? এটাকে 100 দ্বারা গুণ করে নিতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে এবং ভাগ করতে হবে 3600 দ্বারা। তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। ঠিক আছে? মিটার পার সেকেন্ডে চলে আসবে। এখন যদি আমরা এখান থেকে হিসাব করি ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে, তাহলে মানটা বের করতে পারবো। উপরে আছে 120 গুণ হচ্ছে 1000, এই যে 1000, এবং এটাকে ভাগ করতে হবে 3600 দ্বারা। এই 3600 দ্বারা ভাগ করলাম, কত আসলো? 33.3333 এরকম। তো এখানে 100/3 এটা রেখে দিলাম আপাতত। এরপরে ট্রাকের ভর, মানে ট্রাকের যে ভর, মোটরসাইকেলটা তো বের করলাম, ট্রাকের ভর আছে 500 কেজি, আর ট্রাকের বেগ দেওয়া আছে 48 কিলোমিটার পার আওয়ার। একইভাবে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেললাম। 1000 দ্বারা গুণ করলাম, 3600 দ্বারা ভাগ করলাম। ওকে, তারপর দেখো, আমরা জানি ভরবেগ সমান কত? এমভি। আমরা জানি ভরবেগ সমান এমভি। তাহলে মোটরসাইকেলের ভরবেগ কত হবে? দেখো, মোটরসাইকেলের ভর হচ্ছে 200 আর বেগ হচ্ছে এই যে 100/3। তাহলে দেখো, মোটরসাইকেলের ভরবেগ কত হবে? ভর গুণ বেগ। মোটরসাইকেলের ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, মানে ভরবেগকে। তাহলে 100 গুণ হচ্ছে 200, মানে 100/3 ইন্টু হচ্ছে 200। তাহলে এখানে হিসাব করবো, এখানে কত আসে? এই যে মানটা, এটাকে আমরা 200 দ্বারা গুণ করে দিলাম, তাই না? তাহলেই হয়ে যাবে। কত আসে দেখো, এই যে 6666.66666 এরকম আছে। তাহলে 0.67 দেওয়া যাচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। এরপরে ট্রাকেরটা বের করবো, ট্রাকের ভরবেগ। ট্রাকের ভরবেগ, তাহলে ট্রাকের ভরবেগকে P2 দ্বারা প্রকাশ করলাম। P2 সমান M2 mv2। এখানে M2 এর মান বসালাম, আর V2 এর মান হচ্ছে 40/3। তাহলে এখানেও কাটাকাটি করে দেখি যে এখানে কত আসে। দেখো মানটা এখানে আছে 500। দেখো, এই যে 500 গুণ হচ্ছে 40 ভাগ হচ্ছে 3। এখানে কত আসে দেখো, এই যে
এখানে আসে 6666 একই রকম আসে, তাই না? যে একই রকম মানটা আসে। তো দৃশ্যপটে শিক্ষার্থীদের সিদ্ধান্ত ছিল মোটরসাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি, কিন্তু উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় মোটরসাইকেল এবং ট্রাকের ভরবেগ কিন্তু সমান, অর্থাৎ দৃশ্যপটে শিক্ষার্থীদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু যথার্থ নয়, মানে এখানে ভুল আছে সিদ্ধান্ত। এরপরে খ নাম্বার, দৃশ্যপটের কোন বাহনটিকে থামাতে বেশি বল প্রয়োজন হয়েছে, গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। খ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে। তো দেখো এখান থেকে আমরা অ্যান্সারটা লেখা শুরু করি। আদি ভরবেগ মানে মোটরসাইকেলের ক্ষেত্রে আদি ভরবেগ কত? আদি ভরবেগ এখানে আদি ভরবেগ কত? m1 e1। m1টা কি? আদি m1 তো মানে সাইকেলের ভর ধরা হয়েছে মোটরসাইকেলের, আর e1 হচ্ছে আদি বেগ। আদি বেগ কত ছিল? আমরা গ নাম্বার থেকে পেয়েছিলাম যে এই যে ভরবেগ হয়েছিল এরকম 6666.67, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি। এখন সময় কত? দেখো মোটরসাইকেলটিকে থামাতে সময় লাগছে 30 সেকেন্ড। এই দেখো এখানে দেওয়া আছে মোটরসাইকেলকে থামাতে সময় লাগছে কত? 30 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে না? 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 30 সেকেন্ড লিখলাম। এবং শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ m1 v1। আচ্ছা, এখানে জিরো হলো কেন? কারণ যখন কোনো গাড়ি বা কোনো কিছু থেমে যাবে তখন তার বেগ তো শূন্য, আর বেগের শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে সেটা তো শূন্য হয়ে যাবে, এজন্য মোটরসাইকেলের শেষ ভরবেগ হচ্ছে শূন্য। এখন থামাতে প্রয়োজনীয় বল আমাদের হিসাব করতে হবে। তো বল হচ্ছে ভরবেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। তো দেখো ভরবেগের পরিবর্তন কত? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ওকে, তো দেখো শেষ ভরবেগ কত? 0, আর আদি ভরবেগ হচ্ছে 6666.67 এরকম, আর 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে এবার ভাগ করে দেখি তাহলে কত আসে। দেখো উপরে রয়েছে কত? 0 মাইনাস 6666, পয়েন্ট হচ্ছে 67। এই যেটা হলো এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 30 দ্বারা ভাগ করলাম। এখানে মানটা কত আসে? মাইনাস 222.222 এরকম আছে। তো এই মানটা হলো, তার মানে ঋণাত্মক চিহ্ন এখানে কি জন্য ব্যবহার করেছে? ঋণাত্মক চিহ্ন হচ্ছে বাধা দানকারী বল হিসেবে ব্যবহার করেছে, ঠিক আছে? মানে বাধা দিচ্ছে, ঠিক আছে? এটা বোঝাচ্ছে। ট্রাকের ক্ষেত্রে কি হবে? ট্রাকেরও আদি ভরবেগ হচ্ছে, তো এটা কোথায় পেলাম? ক হতে পেয়েছি। এইবার সময় কত লাগছে? দেখো ট্রাকের ক্ষেত্রে থামাতে সময় লাগছে 40 সেকেন্ড, তো 40 দিয়ে দিলাম এখানে। শেষ ভরবেগ এটারও 0, কেন? কারণ থামিয়ে ফেলেছে, এই জন্য। থামাতে এখানে প্রয়োজনীয় বল কত হবে? একইভাবে বল F2 সমান ভরবেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময় হবে। এখন ভরবেগের পরিবর্তন মানে কি? m2 v2 মাইনাস m2 u2, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, এবং এটাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে শেষ ভরবেগ তো 0, আদি ভরবেগ তো এটা, তাহলে এখানে কত হচ্ছে? দেখো 40 দ্বারা ভাগ করলে এখানে কত আসে? 6666, যেটা, হ্যাঁ, ওটাকে যদি আমরা 6666 ভাগ হচ্ছে মানে 0.67, এটাকে ভাগ করতে হবে 40 দ্বারা। এই যে ভাগ করলাম, কত আসলো? 166.667 বা এরকম বলতে পারি, ঠিক আছে? তো বাধাদানকারী বল এখানে কি জন্য ব্যবহৃত হচ্ছে? নির্দেশ করে হচ্ছে ঋণাত্মক দিক, মানে বাধাদানকারী বল হিসেবে নির্দেশ করে ঋণাত্মক চিহ্ন, ঠিক আছে? উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় কি? দেখা যায় মোটরসাইকেলটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান ট্রাকটিকে থামাতে প্রয়োজনীয় বলের মান অপেক্ষা বেশি, সুতরাং দৃশ্যপটের মোটরসাইকেলটিকে থামাতে হলে বেশি বলের প্রয়োজন হবে, ঠিক আছে না? এটাই হচ্ছে উত্তর। তারপরেটাতে চলে যায়। এখানে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 400 নিউটন বল 50 কেজি ভরে গাড়ির উপরে 60 সেকেন্ড ক্রিয়া করে। 60 সেকেন্ড পর বল অপসারণ করলে গাড়িটি থেমে যায়। ওকে, এটা হচ্ছে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক, গাড়িটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। খ নম্বর, দৃশ্যপটের বল অপসারণ করায় গাড়িটি কি কি কারণে থেমে গেল। তাহলে এখানে এটার অ্যান্সার আমরা চলে যাই। দেখো ক্রিয়ারত বল কত? এখানে বল কত? 400 নিউটন দেওয়াই আছে। এবং গাড়িটির ভর কত? গাড়িটির ভর হচ্ছে 50 কেজি, এই যে 50 কেজি দেওয়া আছে। এবং এখানে সময় কত লাগছে? 60 সেকেন্ড, সময় 60। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu, মানে আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ। ওকে, এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি? F সমান, একটু আগেও দেখেছি, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ ভাগ হচ্ছে সময়। এখন যদি আমরা একটা কাজ করি, এই যে আর গুণ করে দিই, এফ এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 1 এর সাথে এই পুরোটা যদি গুণ করি তাহলে mv মাইনাস mu সমান কত হবে? ft হবে, ft। এখন দেখো mv মাইনাস mu এইটা, তাহলে কত হয়? f ইন্টু টি, এই যে f ইন্টু টি। এখন f এর মান কত? f এর মান হচ্ছে 400, আর এই টির মান কত? টির মান হচ্ছে 60। তাহলে 400 এবং এই 60 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? এই দেখো
400 গুণ হচ্ছে 60, এখানে কত হবে মান 24,000। তাহলে এই যে 24,000 কেজি মিটার পার সেকেন্ড, 24,000 কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড। তারপরে খ নম্বর প্রশ্ন কি ছিল, দৃশ্যপটের বল অপসারণ করায় গাড়িটি কি কি কারণে থেমে গেল বিশ্লেষণ করো। তো কি কি কারণ আছে, কারণ তো মূলত হচ্ছে ঘর্ষণের কারণে। দৃশ্যপটের বল অপসারণ করার পর গাড়িটি থেমে যাওয়ার কারণ হলো টায়ারের পৃষ্ঠের খাঁজ এবং রাস্তার অমসৃণতা এবং বায়ুর বাধা, এই তিনটা কারণে। নিচে কারণগুলো বিশ্লেষণ করা হলো, এইভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে। আমরা টায়ারের পৃষ্ঠে খাঁজ থাকার কারণে গাড়িটি যখন রাস্তার উপর দিয়ে চলছিল তখন রাস্তার তল এবং টায়ারের খাঁজের মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয়েছিল। এই ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে এবং গতিকে বাধা দেয়, ফলে গাড়ির গতি ধীরে ধীরে হ্রাস পেয়ে একসময় থেমে যাবে। তারপরে পরের যে পয়েন্টটা, গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান রাস্তার অমসৃণতার উপর নির্ভর করে। এই কথাটির মানে এই কারণটির জন্য ঘর্ষণ বলের সৃষ্টি হয় যা গাড়ির গতিকে বাধা দেয় এবং গাড়িকে ধীরে ধীরে থেমে যেতে বাধ্য করে। তারপরে গাড়ি যখন রাস্তার উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হয় তখন বায়ুর বাধার কারণেও ঘর্ষণ বলের সৃষ্টি হয়। এই ঘর্ষণ বল ও গাড়ির গতির বিপরীতে ক্রিয়া করে এবং গাড়ির গতি হ্রাস করে। উপর্যুক্ত কারণগুলোর জন্যই বল অপসারণ করায় গাড়িটি থেমে গেল। এরপরে 3 নম্বর প্রশ্ন চলে যায়। এখানে বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আদি বেগে গতিশীল 250 কেজি ভরের একটি বাসের 25 সেকেন্ড পর ভরবেগের পরিবর্তন এত হলো। ওই মুহূর্তে ব্রেক চাপলে বাসটির এত মিটার দূরত্ব অতিক্রম করতে এত সেকেন্ড সময় লাগলো। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন ক নাম্বার, উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ নির্ণয় করো। এখন যে ডাটাগুলো দেওয়া আছে প্রথমে আমরা সেগুলো লিখে ফেলবো। দেখছো কত ভর দেওয়া আছে, দেখো ভর হচ্ছে 250 কেজি, তাহলে লিখে ফেলি ভর হচ্ছে 250 কেজি এবং ভরবেগের পরিবর্তন দেওয়া আছে এই যে এত, কত 7,500। তো এখানে ভরবেগের পরিবর্তন মানে কি, আদি ভরবেগ থেকে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করে দিলাম, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাহলে 7,500 এত মিটার কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে সময় লাগছে কত, দেখো সময় লাগছে 25 সেকেন্ড, তাহলে 25 সেকেন্ড সময় যে 25 সেকেন্ড। তাহলে গতিশীল বাসটির ত্বরণ কত, ত্বরণ এ সমান কত হবে, আমরা জানি এফ সমান ভি এমভি মাইনাস এমইউ বাই টি। ঠিক আছে, সমান কত, এই যে 300 কোথায় পেলাম, 300 কিন্তু দেওয়া আছে, দেখো 300 লাগছে আর কি। 300 কে এই যে ভাগ করে দিলাম এই যেটাকে, মানে 5,000 7,000 আর কি, 7,500 থেকে ভাগ করব কত দ্বারা, 25 দ্বারা ভাগ করলাম, কত আসে মান 300 আসে, এই যে 300 নিউটন। এখন আমরা আবার জানি সূত্র এফ সমান কত এম এ, সেখান থেকে এ সমান কি লেখা যায়, দেখো এম এ সমান হচ্ছে এফ লেখা যায়, তাহলে এখান থেকে এ সমান কি লেখা যায়, এফ বাই এম লেখা যায়। তাহলে এফ এর মান এটা আর এম এর মান হচ্ছে এটা, 300 ভাগ হচ্ছে 250, ভাগ করলে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার আসে। অতএব উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমাদের চেয়েছিল। দেখো এটা আমাদের কি বলছিল যে উল্লেখিত গতিশীল বাসটির ত্বরণ নির্ণয় করো। খ নম্বর, ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি ও উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তের গতিশক্তির মান সমান হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে যখন ব্রেক চাপলো তখন আর পরে আর কি। তো এখানে যে বাসের ভর দেওয়া আছে কত, বাসের ভর দেওয়া আছে দেখো 250 কেজি, তাই না, এই যে 250 কেজি বাসের ভর 250 কেজি দেওয়া আছে এবং আদিবেগ কত হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আদিবেগ কত দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এই যে আদিবেগ দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং সময় কত দেওয়া হচ্ছে টি সমান 25 সেকেন্ড। আর ত্বরণ কত, ত্বরণ কিন্তু আমরা ক থেকে বের করেছি 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন 25 সেকেন্ড পরে যদি বেগ ভি হয় তাহলে ভি সমান কত, ভি সমান ইউ প্লাস এটি। তো আদিবেগ আছে, এটার আদিবেগ এই হচ্ছে 2 আর এর মান হচ্ছে কত 1.2 আর টির মান হচ্ছে 25। তাহলে এগুলো সবগুলো হিসাব করি, এই যে 1.2 থেকে 25 দ্বারা গুণ করব, যা হবে তার সাথে 2 যোগ করে দেবো, তাহলে 32 মিটার পার সেকেন্ড। ব্রেক চাপার মুহূর্তে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার, হাফ এটা হচ্ছে এম এর মান আর এটা হচ্ছে ভি স্কয়ার এর মান। ঠিক আছে, 32, তো স্কয়ার করলাম, এর সাথে গুণ করলাম এবং থেকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে এই মানটা এত হচ্ছে। এটা তাহলে আমাদের গতিশক্তি হয়ে গেল। এখন ব্রেক চাপার পর, ব্রেক চাপার মানে যখন চাপবে এরপরে কত হলো, মানে শেষে আর কি।
এখানে টি সমান সময় কত, টি হচ্ছে 25, অতিক্রান্ত দূরত্ব এর সমান কত 500 মিটার, এবং আদিবেগ কত 32, আদিবেগ কোথায় পেলাম এই যে 32। তাহলে শেষ বেগ কত হবে, শেষ বেগের সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2, ইউ প্লাস ভি ভাগ 2। তাহলে আমাদের এখানে ভি1 এর মান বের করতে হবে, ঠিক আছে। তো ভি1 এর মান আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো তো। এখানে দেখো এখানে রয়েছে হচ্ছে ভি যোগ ভি1 ইন্টু টি ভাগ তো 2 সমান কত s1। এখন এই দুইটাকে যদি এর সাথে নিয়ে যায় তাহলে এখানে 2s1 হয়ে গেল, তাই না, 2s1 হয়ে গেল। আচ্ছা এইবার এখান থেকে বা ভি যোগ ভি1 সমান কত হয় 2s1 ভাগ হচ্ছে টি। এখান থেকে আমরা ভি1 সমান কি লিখতে পারি 2s1 ভাগ টি মাইনাস ভি, এই যে এটা। তাহলে এখানে 2 ইন্টু s1 এর মান 500 আর নিচে হচ্ছে t1 এর মান কত 25, মাইনাস এই যে মাইনাস এখানে ভির মান কত 32। তাহলে এটা টোটাল হিসাব করবে, টোটাল হিসাব করলে কত হয় 8 মিটার পার সেকেন্ড। এখন এই 8 মিটার পার সেকেন্ড তো শেষ বেগ হলো, এখন গতিশক্তি কত হবে, গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম এম এর মান এই ভির মান বসালাম। এখন এইগুলো আমরা হিসাব করব, হিসাব করলে কত হলো এখানে 8000 জন হলো। তার মানে দুইটা কিন্তু সমান না, আগে যা ছিল এখন কিন্তু সমান না। অতএব ব্রেক চাপার মুহূর্তে বাসটির গতিশক্তি ও উক্ত দূরত্ব অতিক্রম করার মুহূর্তের গতিশক্তির মান সমান হবে না। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে চিত্রের বস্তুটির ভর হচ্ছে 80 কেজি, পৃথিবীর ভর এত কেজি, পৃথিবীর ব্যাসার্ধ এত এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া হচ্ছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যপটের বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল কত। এই যে বস্তুটা, এই যে এটা, এই বস্তুটা বলছে দৃশ্যপটের বস্তুটির উপরে পৃথিবীর আকর্ষণ বল কত সেটা হিসাব করতে হবে। ওকে, তো দেখো এখানে বস্তুটির ভর দেওয়া আছে, কিন্তু এই যে বস্তুটার ভর কত দেওয়া আছে, একটা বস্তুর ভর দেওয়া আছে 80 কেজি, পৃথিবীর ভর দেওয়া আছে এত, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত, মহাকর্ষীয় ধ্রুবক জির মান আছে এত দেওয়া, এবং বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল এফ এর মান দেওয়া আছে। আমরা জানি এফ সমান কত জি এম এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো জির মান বসাই দিলাম, এই পুরোটা আছে জির মান, আর এটা হচ্ছে পৃথিবীর যে ভর সেটা, এবং ছোট এম যেটা সেটা হচ্ছে ওই বস্তুটার ভর, আর ভাগ হচ্ছে আর আর এর মান, আর এর মানকে স্কোয়ার করে দেবো। এখন এটাকে আমাদের হিসাব করতে হবে যে এরকম ভাবে সুন্দর করে। দেখো ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে, যে ক্যালকুলেটর থাকুক না কেন সেটা দিয়ে হিসাব করা যাবে সুন্দর করে। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে এই যে 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11, ঠিক আছে, গুণ, এটাকে গুণ করতে হবে কত দ্বারা, ওই দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 20 গুণ হচ্ছে 80, ঠিক আছে। এই যেটা হলো সেটাকে ভাগ করব কত দ্বারা, এই যেটা দ্বারা 6.4 10 টু দি পাওয়ার এখানে 6, এটাকে স্কোয়ার করতে হবে আবার। এটা কত হবে দেখো 781 হয়, তাই না, 781.64 নিউটন। তাহলে এটা হচ্ছে এটার উত্তর হবে। আমাদেরকে বলছিল যে আকর্ষণ বল কত, তো আকর্ষণ বল বের করলাম। খ নম্বর, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ হঠাৎ করে দ্বিগুণ হলে বস্তুটির উপরে পৃথিবীর আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। এখন দেখো বস্তুটির উপরে পৃথিবীর আকর্ষণ বল এত, এটা আমরা কোথায় পেলাম, ক হতে পেলাম। এবং এখন যেটা জানবো পৃথিবীর পরিবর্তিত ভর, পৃথিবীর ভর এখন দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে ডাবল হয়ে যাবে না, তাহলে এখানে 2 গুণ, এমনি ছিল এটা, তাহলে এখন দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি 12 10 টু দি পাওয়ার 24 কেজি। ওকে, এরপরে পৃথিবীর পরিবর্তিত ব্যাসার্ধ আর ড্যাশ কত 2 ইন্টু এটার সাথে আবার ডাবল গুণ করতে হবে, ঠিক আছে, এত হয়। এখন বস্তুটির ভর কত, বস্তুটির ভর হচ্ছে 80 কেজি, মহাকর্ষীয় ধ্রুবক জির মান কত, জির মান হচ্ছে এটা, আর বস্তুটির উপর পৃথিবীর পরিবর্তিত আকর্ষণ বল কত, পরিবর্তিত যেটা সেটা হচ্ছে এফ ড্যাশ সমান জি ইন্টু এম অন এম ড্যাশ যেটা এম বাই হচ্ছে আর স্কোয়ার। এখন এটা হচ্ছে জির মান বসিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে ওই যে পৃথিবীর পরিবর্তিত ভর, এবং ওই বস্তুটার ভর তার পরিবর্তন হচ্ছে না, আর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে কাটাকাটি করব, হিসাব করব একই ভাবে। তাহলে দেখলাম যে এটা 390.82 হলো। এখন এটা তো দ্বিতীয় অবস্থায়, আর আগে কত ছিল, আগে ছিল এত। তাহলে এটাকে ভাগ করলাম, দেখা যাচ্ছে এখানে হাফ হয়ে গেল, ঠিক আছে, ভাগ করব হাফ হবে। তার মানে এফ ড্যাশ সমান কত, হাফ ইন্টু এফ আর কি।
মানে পরিবর্তিত অবস্থায় যে আকর্ষণ সেটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে আগের যেটা ছিল তার তুলনায়। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ হঠাৎ করে দ্বিগুণ করা হলে বস্তুটির উপর পৃথিবীর আকর্ষণ বল পূর্বের আকর্ষণ বলের অর্ধেক হয়ে যাবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, একটি গ্রহ যার ভর পৃথিবীর ভরের 1/4 এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3। পৃথিবীর ভর যদি এত কেজি হয়, ব্যাসার্ধ যদি এত মিটার হয় এবং মহাকর্ষীয় ধ্রুবক যদি এত হয়, তাহলে ক নাম্বার পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। খ নাম্বার হচ্ছে দৃশ্যপটে ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের তুলনা করতে হবে। তো এটার উত্তরে চলে আসলাম। দেখো 5 নম্বরে বলছে যে এখানে পৃথিবীর ভর কত, দেখো পৃথিবীর ভর দেওয়া আছে। পৃথিবীর ভর যদি না দেওয়া থাকে তাও আমাদের মুখস্থ করা লাগবে। এটা পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ আমাদের মুখস্থ রাখা লাগবে, মহাকর্ষ ধ্রুবক মুখস্থ। এবার পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জির মান কত? জি সমান আমরা সূত্র জানি, জি সমান জিএম বাই আর স্কয়ার। এখন এটা হচ্ছে পুরোটা হচ্ছে জির মান, এটা হচ্ছে কি এম এর মান, আর নিচে হচ্ছে আর এর মান। ভাগ করলাম, ভাগ করলে কত হয় দেখো, এটা এইভাবে হিসাব করবো আমরা। এই যে এখানে যা যা আছে তাই হিসাব করলাম। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11 গুণ হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 24 যা হবে সেটাকে আমরা ভাগ করব। ভাগ করলে হয় 6.4 10 টু দি পাওয়ার 6। এটার স্কয়ার করতে হবে, এটার স্কয়ার করব। স্কয়ার করলে কত হয় 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.77 মিটার স্কয়ার এটা হয়। আচ্ছা, এবার খ নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা কি বলতো, দৃশ্যপট ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সাথে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের তুলনা করতে হবে। তো এখানে তুলনা করব এখন। ওকে, তাহলে এটার উত্তর চলে যায় ক হতে পায় পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জির মান 9.77 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক গ্রহের ভর এম ড্যাশ সমান হচ্ছে 1/4 ইন্টু পৃথিবীর ভর, মানে যে গ্রহটা দেওয়া আছে তার ভর আছে পৃথিবীর ভরের 1/4। এর জন্য পৃথিবীর ভর কত ছিল 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এটাকে 1/4 1/4 দ্বারা গুণ করলাম। তাহলে এই যে এখানে কি আছে দেখো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এই যে মানটা আর কি, ঠিক আছে 6.4 আছে, 6.4 10 টু দি পাওয়ার 24 এটাকে ভাগ করবো আর কি। 24 এটাকে কত দ্বারা ভাগ করব দেখো, 4 দ্বারা ভাগ করব, মানে 1/4 দ্বারা গুণ করা মানে এটাই, তাহলে 1.6 আসে। এই যে এটা আসে এখানে হবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এই যে 10 টু দি পাওয়ার 24 কত হয়, এটাকে 4 দ্বারা ভাগ করলে হয় এই যে 1.5 10 টু দি পাওয়ার 24। একইভাবে এই যে এটাকে মানে ক গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 1/3, মানে ব্যাসার্ধের 1/3। ক গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3। তো এখানে 1/3 সাথে এটা গুণ করে দিলাম, তাহলে 2.13 10 টু দি পাওয়ার 6 হলো। এখন মহাকর্ষ ধ্রুবক জির মান কত হবে? জির মান হচ্ছে এই পুরোটা। এখন ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ সমান জি এম ড্যাশ বাই আছে আর ড্যাশ স্কয়ার। এখানে আমাদের মানগুলো বসায় দেখো, সবগুলো মান বসিয়ে দিলাম, আমরা সবগুলো হিসাব করলাম, তাহলে এত হলো। আগে ছিল জির মান কত 9.77 হতে পেয়েছি, আর এখন হচ্ছে এত, তাহলে ভাগ করলাম 2.257, তার মানে জি ড্যাশ সমান এটা হলো। অর্থাৎ ক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের এত গুণ হবে, ঠিক আছে, এটা গুণ হয়ে গেল। ওকে, এরপরে আমরা পরেরটা চল। তো 6 নম্বরে বলা হচ্ছে যে এরপর 6 নম্বরে কি 40 সেন্টিমিটার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। কাঠটির ভর 4 কেজি এবং সমুদ্রের পানির ঘনত্ব এত ছিল। প্রথম প্রশ্ন, ক মেঝের উপর কাঠটির সর্বোচ্চ চাপের মান নির্ণয় করো। এখন একটু খেয়াল করি, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলাম 100 দ্বারা ভাগ করে। একইভাবে প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, এগুলোকে মিটারে কনভার্ট করলাম। এরপরে ভর দেওয়া আছে, ভর হচ্ছে 4 কেজি, অভিকর্ষ ত্বরণ 9.8 দেওয়া আছে। সর্বোচ্চ প্রযুক্ত চাপটি দেওয়া আছে এবি, মানে এখানে অনেকগুলো পৃষ্ঠ আছে, এবি পৃষ্ঠের ক্ষেত্রফল কত এ ইন্টু বি, তাহলে এত হলো। বি সি পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলো, আবার সি এ পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলো। আমরা জানি ক্ষেত্রফল যত কম হয় প্রযুক্ত চাপ তত বেশি হয়। এখানে বিসি পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়, বিসি পৃষ্ঠের উপর প্রযুক্ত চাপ সর্বোচ্চ হবে।
এখন দেখো সর্বোচ্চ চাপ P সমান কত, F বাই এ মানে F বাই A2, F মানে কত, F মানে হচ্ছে mg। তো এখানে দেখো m এর মান বসলাম আর g এর মান 9.8 আর A2 এর মান কত 0.02। এখানে আমাদেরকে বলছে না যে সর্বোচ্চ চাপ কত হবে। এইখানে দেখো এইখানে যে ক্ষেত্রফলগুলো আছে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট কোনটা, এটা 0.02। সবচেয়ে ছোট হলে চাপ সর্বোচ্চ বেশি হবে, ঠিক আছে। তো এটা দিয়ে এখানে 0.02 দ্বারা ভাগ করা হলো। তোমরা বলতে পারো তাহলে এতগুলো বের করবো, এতগুলো না বের করলে কোনটা ছোট কোনটা বড় এটা তো আর বুঝতে পারবো না, এর জন্য সবগুলো বের করতে হবে। এটা হিসাব করলাম, কত হলো 1960 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারও দিতে পারে। এরপরে খ নম্বর, কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে কাঠের দৈর্ঘ্য হচ্ছে a, এর মান দেওয়া, এটাকে আমরা মিটারে কনভার্ট করলাম, b এর মান মিটারে কনভার্ট করলাম, c এর মান মিটারে কনভার্ট করলাম। এখন কাঠের আয়তন কত হবে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিলাম, তাহলে কত হলো, টোটাল হলো 8 into 10 to the power -3। কিভাবে হলো দেখো, গুণ করব 0.4 গুণ 0.2 গুণ 0.1 কত হয়, এখানে দেখো এই যে গুণ করলাম। এই যেটাকে আমরা সায়েন্টিফিক মোডে নিলে শিফট চাপে মোট চাপতে হবে, সাত চাপতে হবে, তারপরে 3 যে কোনো একটা 1 থেকে মানে 0 থেকে 3 এরকম একটা 8 into 0.00 একই কথা, হ্যাঁ 8 into 10 to the power -3। কাঠের ভর কত দেওয়া আছে 4 কেজি। কাঠের ঘনত্ব কত হয় m বাই v, আমরা জানি একক আয়তনের ভর, তাহলে m হচ্ছে 4 আর v এর মান তো এই যে এটা, তাহলে কত হলো এইটা 500 কেজি পার মিটার কিউব। এখন সমুদ্রের পানির ঘনত্ব কত, এই যে এটা, তাহলে কাঠটি সমুদ্রের পানিতে যে পরিমাণ ডুবে থাকবে তার শতকরা পরিমাণ। দেখো ডুবে থাকা অংশ সমান হচ্ছে এই যে কাঠের ঘনত্ব যা আছে আর সেটাকে পানির ঘনত্ব দ্বারা ভাগ করতে হবে। সমুদ্রের পানির ঘনত্ব 1.03 10 to the power 23 মানে 3 শুধু, ঠিক আছে। তাহলে এখানে কত আসে দেখো, এখানে মানটা কত আসে, ভাগ করলে কত হয় 500 ভাগ হচ্ছে 1.03 10 to the power 3 কত আসে, এখানে যে মানটা আসে তাকে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে কত হয় 48 দশমিক এই যে সামথিং। এত হচ্ছে ডুবে থাকবে, তাহলে ভেসে থাকা অংশ কত হবে, এটা তো ডুবে থাকলো, তাহলে ভেসে থাকা 100 থেকে এই মানটাকে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে হয় 51.4563%। এরপর 7 নম্বর, একটি আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কয়ার। ব্লকটিকে পানিতে নিমজ্জিত করলে পানির উপরিতল হতে ব্লকের উপরের ও তলদেশের গভীরতা যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। পানির ঘনত্ব হচ্ছে এত। তো প্রথম প্রশ্ন, ব্লকের নিম্নতলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। তো দেখো এখানে কি আছে, ব্লকের তলদেশের ক্ষেত্রফল দেওয়া আছে, তলদেশের ক্ষেত্রফল কত দেখো এটা দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটার স্কয়ার থেকে যখন মিটার স্কয়ারে নিয়ে আসবো তখন 10 to the power -4 দ্বারা গুণ করে দিতে হবে। ব্লকটির তলদেশের গভীরতা কত, এই সমান কত 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। দেখো এটা সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু এটা আছে সেন্টিমিটার স্কয়ার থেকে যখন স্কয়ারে আনতে হয় মিটার স্কয়ার তখন 10 to the power -4 দ্বারা গুণ করতে হয়। আর এইটা এইচ আছে দেখো 0. কত আছে 20 আছে আর কি, 20 একে 10 to the power -2 দ্বারা গুণ করতে হবে অথবা 100 দ্বারা ভাগ করতে হবে, এটা আছে কথা। অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। পানির ঘনত্ব কত 1000 কেজি মিটার পার মিটার কিউব। এখন আমরা জানি আমাদেরকে তলদেশে কি বলের মান নির্ণয় করতে বলছে, কি বলছে দেখো তলদেশে বল প্রয়োগ করবে সেটা বের করতে বলছে। তো বল সমান আমরা জানি AH2 রোজি, মানে AH রোজি এটা জানি। তো এখানে এর মান বসিয়ে দিলাম, এর মান, আর এখানে এইচ এর মান কত 0.2, ঠিক আছে, মানে ব্লকের তলদেশের গভীরতা যেটা সেটা বসালাম, এটা H2 ধরা হয়েছে আর কি তাই। আর এখানে রোর মান 1000 আর হচ্ছে জি এর মান হচ্ছে 9.8, সবগুলোকে গুণ করলাম 4.9 নিউটন হলো। তাহলে ব্লকটি নিম্নতলে বা তলদেশে হচ্ছে 4.9 নিউটন বল প্রয়োগ করবে, এটা হচ্ছে কথা। খ নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যপটের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন ও তরলের প্লাবতার সমান, এটা আমাদের গাণিতিক ভাবে দেখাতে হবে। তো আমরা দেখাবো, এখানে ব্লকের উপরিতলের গভীরতা কত, H1 সমান 15 সেন্টিমিটার, মানে উপরে একদম সবার উপরে সেটা কত, এই যে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে উপরিতলে ইয়ে কত হবে, প্লাবতা কত হবে, প্লাবতা হবে A into H2 minus H1 into rho g। রো H2 কত, H2 হচ্ছে 0.2, এই যে 0.2 দেখো এটা হচ্ছে তলদেশের গভীরতা, সেখান থেকে উপরের গভীরতা বিয়োগ করে দিলে
ওই ব্লকের মানে উচ্চতা পাওয়া যাবে। এখানে বিয়োগ করে দিলাম, আর এখানে 1000 হচ্ছে রোর মান, আর 9.8 হচ্ছে জি এর মান। এখন এই সবগুলো গুণ করলাম, 1.225 নিউটন হলো। আয়তন কত হবে? আয়তন ভি সমান কত হবে? a ইন্টু h2 মাইনাস h1, a ইন্টু h2 মাইনাস h1। এখানে এর মান বসাবো, a2 এর মান বসাবো, আর h1 এর মান বসালাম। এটা কি তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। আয়তন কত হবে? এত হলো। এখন পানির ঘনত্ব এত, অভিকর্ষ স্তর 9.8, ধরি ব্লকটির সমায়তন পানির ভর কত? মনে করে এম ধরে নিলাম। তাহলে ব্লকটির আর সমায়তন পানির ওজন কত হবে? ওজন সমান কি? ভিজি। তাহলে ভি মানে এমজি আর কি, এমজি। তো এম সমান আবার কত? রো ভি। দেখো রো সমান কত বলতো? এম বাই ভি না? তাহলে এখান থেকে এম সমান কত হয়? রো ভি হয়। তার মানে আয়তন এবং ঘনত্ব গুণ করলে ভর পাওয়া যাচ্ছে, আর জি জায়গায় জি থাকলো। তাহলে এটা গুণ করলাম, 1.225 নিউটন হলো। এখন দেখো এখানে এই যে এইটা সমায়তন পানির ওজন, এবং এখানে দেখো তরলের যে প্লবতা 1.225, এই দুটা কিন্তু সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তাহলে তরলের ওজন এবং তরলের প্লবতা সমান হয়ে যাবে। প্রশ্ন কিন্তু এটাই ছিল যে সমান, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে সমান, তার মানে দেখানো হয়ে গেল। এরপরে 8 নম্বর প্রশ্ন। শফিক সিলিন্ডার আকৃতি একটি বস্তু পুকুরে নিক্ষেপ করলো। বস্তুটির ভর, ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে 2 কেজি, 5 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। বস্তুটি পানিতে ডুবে থাকে। এখন ক নম্বর প্রথম প্রশ্ন, বস্তুটির প্লবতা নির্ণয় করতে হবে। তো প্লবতা কত হবে? দেখো এখানে সিলিন্ডারের ব্যাসার্ধ কত দেওয়া আছে, আর দেখো ব্যাসার্ধ কত দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম। দেখো মিটারে কনভার্ট করতে হলে 10⁻² দ্বারা গুণ করতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে 10⁻² গুণ করতে হবে। আর যদি সেন্টিমিটার স্কয়ার হতো তাহলে 10⁻4 গুণ করতে হতো। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, ওই যে 100 দ্বারা ভাগ করলাম, ওই যে অথবা 10⁻² দ্বারা গুণ করলাম, সেম কথা। 0 এখানে কত হয়? 2 হয়। এখন আয়তন কত হবে? যেহেতু সিলিন্ডারের আয়তনের সূত্র কি আমরা জানি? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে পাই আর স্কয়ারের মান এবং এইচ এর মান। এই সবগুলো গুণ করে দেবো। দেখো এখানে গুণ করে দিলে কত হয়? এখানে একটু খেয়াল করো, গুণ যদি করে দিই তাহলে এখানে পায়ের মান 3.1416 গুণ হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 10⁻², 5 ইন্টু 10⁻² এর স্কয়ার গুণ হচ্ছে 0.2, এই যে 0.2 দিলাম। মানটা কত আসে? 1.5 এত আসে। সেম একই এটাই, ঠিক আছে। 1.57 আছে না? এটা একই উত্তর আর কি, দুটাই। পানির ঘনত্ব কত? রো। আর এখন প্লবতা কত? প্লবতার সূত্র যেটা জানি, ভি রো জি। ভির মান বসালাম, এখান থেকে একটু ভির মান, এই যে এটা, তারপর এটা রোর মান, এরপর জির মান কত হয়? 15.39 নিউটন হলো। এরপরে খ নম্বরে চলে যায়। খ নম্বরে আমাদের কি বলছিল? বস্তুটি পানিতে কেন ডুববে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখানে একদম সহজ, বস্তুটির ভর দেওয়া আছে 2 কেজি। তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে দেওয়া আছে, কত আমরা পেয়েছি। এখন ঘনত্ব রো হলে রো সমান কত? এম বাই ভি। এখানে 2 কেজি, আর এখানে ঘনত্ব মানে আয়তনে দিয়ে দিলাম, ভাগ করে দিলাম, তাহলে কত হলো? 1273.24 কেজি। এখন পানির ঘনত্ব কত? 1000। পানির ঘনত্বের চেয়ে যদি কোনো বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে ওই বস্তুটা তো পানিতে ডুবে যাবেই, এটাই স্বাভাবিক। এখানে দেখো রো, এটা কিন্তু গ্রেটার দেন রো ডাব্লিউ চেয়ে, মানে পানির ঘনত্বের চেয়ে এই জিনিসটা ঘনত্ব অনেক বেশি, এই জন্য পানিতে সেটা ডুবে যাবে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখন প্রশ্নগুলোর উত্তর দেব। এখানে সর্বোচ্চতা কত? 60 মিটার, এবং এম এর মান কত? 250 কেজি, ঠিক আছে। এখন প্রথম প্রশ্ন ক, চিত্রে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে এক্স এর মান নির্ণয় করো। বি বিন্দু হচ্ছে এটা। এখানে যদি গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয় তাহলে এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটাতে আমরা চলে যাই। এই দেখো এখানে বস্তুটার ভর কত দেওয়া আছে? দেখো ভর দেওয়া আছে 250 গ্রাম, ঠিক আছে। 250 গ্রামে দেখো এখানে 250 গ্রাম দেওয়া আছে, 250 গ্রাম, ঠিক আছে। এটাকে 1000 দ্বারা ভাগ করলাম, তাহলে 0.25 কেজি আসলো। এখন এ থেকে সি বিন্দুর দূরত্ব কত? এ থেকে সি বিন্দুর দূরত্ব দেখো, এখান থেকে এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, এর দূরত্ব কত? 60 মিটার দেওয়া আছে। এখন বি থেকে সি বিন্দুর দূরত্ব কত? বি থেকে সি, দেখো বি থেকে সি, এই যে এখান থেকে একটু কত? এক্স মিটার। তাহলে এক্স মিটার, তাহলে এ থেকে বি পর্যন্ত কত হবে? মানে উপরেরটা কত হবে? যে এখান থেকে এতটুকু কত হবে? মানে পুরাটা তো 60, সেখান থেকে নিচেরটা এক্স বিয়োগ করে দিলাম, তাহলে 60 - এক্স হয়ে গেল, এই যে 60 - এক্স, ঠিক আছে। এত
মিটার। এখন বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তির সূত্র কি? mgx বা mgh ইনটু, তাই না, ইনটু এইচ আর কি, mg ইনটু এইচ। তো এইচটা কি? এইচটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা। এখানে ভূমি থেকে কত উচ্চতা আছে? এক্স, তাহলে ভূমি থেকে উচ্চতা দিলাম এখানে। এবং বি বিন্দুতে বেগ কত হবে? বেগ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 ইনটু এবি। তো এখানে 0 প্লাস হচ্ছে 2 ইনটু এবি এর মান কত? এই যে 60 মাইনাস জি, এটা বসিয়ে দিলাম। এখন দেখ গতিশক্তি সমান হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার এর মান। তো এই 2 2 কাটা যায়, তাহলে থাকে কত? এমজি ইনটু 60 মাইনাস হচ্ছে এক্স। এখন যেহেতু বলছে যে এখানে বিভব শক্তি গতিশক্তির, এখানে কি বলছে দেখো যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি দ্বিগুণ হবে কার? বিভব শক্তির দ্বিগুণ। যার দ্বিগুণ তার সাথে 2 গুণ করতে হবে। 2 গুণ করে দিলাম। এখন টিবি, এই যে টিবি মানে গতিশক্তির মান, এমজি যে এত, আর বিবি এটার মান। এখন দেখো দুই পাশ থেকে এমজি কাটা গেল, এই পাশে এমজি, এই পাশেও এমজি আছে, কিন্তু ওই এমজি গুলো কাটা গেল। হ্যাঁ, কাটলে এখানে থাকে কি 60 মাইনাস এক্স থাকে, আর এখানে কি থাকে 2 আর থাকে, আর এক্স থাকে, তাহলে 2x হয়ে গেল। এখন এখানে একটু জিনিস খেয়াল করি, এখানে 2x সমান আমরা লিখতে পারি 60 মাইনাস এক্স, বা 2x প্লাস এক্স সমান হচ্ছে 60, বা এখান থেকে 3x লেখা যায়। 3x সমান কত? 60। তো 3x সমান কত? 60, আর x সমান তাহলে কত হবে? 60/3। তাহলে 60 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? এই যে 20 মিটার হলো। অতএব দুই বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে x এর মান হবে 20 মিটার। পরে খ নম্বর প্রশ্ন বলছে, দৃশ্যপটে দেওয়া তথ্য অনুযায়ী প্রমাণ করো যে এ, বি এবং সি বিন্দুতে মোট শক্তি একই। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এ বিন্দুতে বেগ কত? 0, সুতরাং এ বিন্দুতে গতিশক্তির মান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত? 60 মিটার। এখন এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হচ্ছে mgh। তো m এর মান, g এর মান, h এর মান বসালাম, 147 জুল হলো। ঠিক আছে, এই বিন্দুতে মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে এই দুইটা মানে বিভব শক্তি আর গতিশক্তি যোগফল, তার মানে কত হলো? 147ই থাকবে। এখন বি বিন্দুতে গতিশক্তি কত হবে? দেখো গতিশক্তি সূত্র কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সরি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ারের মান বের করব। ঠিক আছে, ভি স্কয়ার কত হবে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এক্স, 2জি ইনটু উচ্চতা। তো 2জি এক্স মানে কত? এখানে বি, এখানে দেখো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স, এই যে এইচ মাইনাস এক্স এটা ধরা হয়েছে, তাই না? ওই যে এখান থেকে এ থেকে বি পর্যন্ত এইচ মাইনাস মানে 60 মাইনাস এক্স পর্যন্ত এখানে। ঠিক আছে, এরকম। তাহলে 60 মাইনাস এক্স, আর এই যে 2, এই যে 2টা থাকলো, সেই 2টা থাকলো এখানে। এখন এই 2 এই 2 কাটা যায়, তাহলে এখানে এম জি ইনটু 60 মাইনাস 20, 60 থেকে 20 বিয়োগ করে দিলে কত থাকে? 40 থাকে। এখন দেখো এম এর মান, জি এর মান, আর 60 এই যে 60 থেকে 20 বিয়োগ করে 40 থাকলে এটা গুণ করে দেবো, কত হলো? 98 জুল হলো। এখন ভূমি হতে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স, এক্স সমান কত? 20 মিটার। কিভাবে বুঝলাম? এই যে দেখো এখানে আমরা গ হতে বের করেছিলাম, এই যে এটা, তাই না? তাহলে গ থেকে আমরা বের করলাম যে এটার মান হচ্ছে কত? 20 মিটার। তাহলে এখানে বি বিন্দুতে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি হবে mgx, তার মানে যে এই মানটা কত হয়? 49 হলো জুল। বি বিন্দুতে মোট শক্তি কত হবে? দুইটার যোগফল, হ্যাঁ, দুইটার যোগফল কত হবে? দেখো এখানে হচ্ছে 98 আর এখানে হচ্ছে 49, যোগ করলে কত হয়? 187 জুল হয়। একইভাবে এখন সি বিন্দুতে বের করতে হবে। সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার। তো ভি স্কয়ার মানে কত? ইউ স্কয়ার প্লাস 2জি এস। এই এইচটা কি? দেখো এই যখন মানে গতিশক্তি বের করা হয়, গতিশক্তি বের করা হয় হচ্ছে যখন বস্তুটা যেখানে ছিল, দেখো বস্তুটা তো এই বিন্দুতে ছিল, এখন এই সি বিন্দুতে আসলো, তাহলে এখানে টোটাল উচ্চতা কত? 60 না? তাহলে এই জন্য এখানে এইচ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এটার মধ্যে শূন্য, হাফ এম এর মান কত? এম এর মান বসালো 2, আর এটা জি এর মান, আর হচ্ছে এইচ এর মান, তাহলে টোটাল কত হলো? 147 জুল হলো। সি বিন্দুতে উচ্চতা 0, তাই বিভব শক্তি 0 হবে। তাহলে টোটাল শক্তি কত হবে? 147 জুল। উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে ইএ, ইবি, ইসি মানে সব প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি থাকবে? সেম থাকবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 0.10 কেজি ভরের একটা বস্তুকে 80 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ক নম্বর, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? খ নম্বর, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এখন বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে এটা বের করতে হবে। এখানে আদি বেগ যখন উচ্চতা থেকে, যে 80 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, সেখানে তো ছেড়ে যখন দেওয়া হবে তখন আদি বেগ তো থাকবে না, তখন তো 0। উচ্চতা কত? 80, জি এর মান কত? 9.8। এখন ভূমিকে যখন আঘাত করবে তখন বেগের মান বের করতে হবে ভি। এখন আমরা যে সূত্রটা জানি, ভি স্কয়ার সমান কত? ইউ স্কয়ার প্লাস 2জি এইচ।
স্কোয়ার মান কত 0, আর 2g এবং h এর মান গুণ করে দেব। ওকে, এখন v এর মান তাহলে কত হবে, যেহেতু এই পাশে স্কোয়ার আছে এই পাশে রুট হয়ে যাবে, আর রুটের ভিতরে 2g h এর মান গুণ করে দেব, এবং এটার মান দেখো একবার হিসাব করে দেবো যেভাবে দিয়ে রুট দিয়ে প্রথমে কত 2, তারপর হচ্ছে 9.8, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 80 এই যে এটা কত হলো, এই যেটা হ্যাঁ এই মানটা হলো এত। এটা যদি নরমাল মোডে নিতে চাই তাহলে শিখতে হবে 8 চাপতে হবে, 2 চাপতে হবে। এটা কত হলো, এই যে 39.59, 39.59 মানে 6 ও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, এটাই অ্যান্সার। তারপরে পরে যে প্রশ্নটা খ নম্বর, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে, এটার উত্তরে চলে যায়। দেখো আমরা ধরে নেব যে এখানে আদিবেগ যে বস্তুটা যখন এই বিন্দুতে ছিল তখন মনে করো 0, ভূমি হতে উচ্চতা আছে 80 মিটার, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জির মান, মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় বি বিন্দুতে, এই যে এই বি বিন্দুতে x মিটার উচ্চতায়, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে x মিটার, টোটাল হচ্ছে 80, তাহলে উপরেটা কত থাকবে, এখান থেকে এই পর্যন্ত থাকবে 80 - x, তো এত বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এখন বি বিন্দুতে বিভব শক্তি কত, ইপি সমান mgx, এই যে বি বিন্দু হচ্ছে এটা বি বিন্দু। দেখো ভূমি থেকে সবসময় হচ্ছে মানে বিভব শক্তির ক্ষেত্রে সবসময় হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা সেটা হিসাব করা হয়, এজন্য এখানে x দেওয়া হয়েছে। বি বিন্দুতে বিভব শক্তি কত হবে, গতিশক্তি কত হবে, দেখো গতিশক্তির ক্ষেত্রে হাফ mv স্কয়ার জানি, এখন হাফ m u স্কয়ার প্লাস 2g, এখানে ও গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা কোথায় ছিল আর কোথায় এসে পৌঁছালো তার মধ্যবর্তী দূরত্ব দেখতে হয়, তাহলে 80 - x এটা হয়ে গেল, হাফ m এখানে 0 হয়ে গেল, আর এখানে হাফ m, এই যে এই 2 কাটা যায়, তাহলে এখানে থাকে m, এই যে জিটা mg ইন্টু 80 - x। এখন বলছে যে বিভব শক্তি গতিশক্তির 1/5, তাহলে গতিশক্তির সাথে 1/5 গুণ করে দিতে হবে। এখন গুণ তো করে দিলাম, এখন ইপির মান বসে দিলাম mgx, আর ইক এর মান mgx বসে দিলাম, দুই পাশ থেকে দেখো mg, এই পাশ থেকে mg কাটা যায়, তাহলে এখানে থাকে কি x, এই x টা এই 5x এর সাথে গুণ করে দিলাম, তাহলে 5x, আর এই পাশে আছে 80 - x, তো এই পাশ থেকে এটা আসলে এই যে এই -x যখন বাম পাশে আসে ডান পাশ থেকে, তখন 5 এর সাথে যোগ হয়ে 6 হয়ে গেল, তাহলে 80/6, 6 কে এখানে কেন ভাগ হবে, কারণ গুণ সম্পর্ক আছে, তো 80 কে 6 দিয়ে ভাগ করলে 13.33 হলো, তার মানে ভূমি হতে 13.33 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। পরীক্ষায় যে দেখাচ্ছে 1/5 না আসে অন্য কিছু আসলো, 1 দশমাংশ অথবা 2 গুণ 3 গুণ 5 গুণ অর্ধেক সমান এরকম আসতে পারে, ঠিক আছে, আসলে জানে তোমরা ভুল করো না। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পাশাপাশি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা, এবং যদি শীটও পেতে চাও, ভর্তি হলে তো শীট ফ্রি আর কি, আর যদি আলাদাভাবে শীট নিতে চাও তাহলে নিতে পারো এই নাম্বারটিতে যোগাযোগ করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।